অনেক অনেক অনুনয় বিনয় করে এই ডাক অফিসের চাকরিটা পেয়েছি। আমার মেজো মামা ডাক অফিসে কাজ করে, তার দৌলতেই এই কাজটা পাওয়া। তিনি বারবার বলে দিয়েছেন তার মানটা যেন আমি রাখি, কিন্তু আমার সেই কলকাতা থেকে বারাসাতে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ডাক বাংলোর দিকে তাকিয়ে ডাকতে শুরু করলাম, কেউ আছেন, কেউ আছেন? বার কয়েক ডাকতেই ভেতর থেকে একটা বছর 18-র ছেলে বেরিয়ে এলো এবং বলল, বাবু, আপনি কি আমাদের নতুন পোস্টমাস্টার? হ্যাঁ। আমি হ্যাঁ বলতেই তড়িঘড়ি করে গেটটা খুলে মাটিতে থাকা আমার দুটি ব্যাগ হাতে তুলে নিয়ে বলল, চলেন বাবু, চলেন, ভিতরে চলেন। আচ্ছা, এই বাংলোতে আর কেউ থাকেন না? থাকেন বলতে আমি একা, তা আবার এই দিনের বেলাটুকুই। তাছাড়া এখানে রাতের পর আর কেউ আসে না। আচ্ছা, তোমার নাম কি? আগে অমিয় কুণ্ডু। এটি হলো আপনার ঘর, আর ওই যে দেখছেন পূবের ঘরটি আপনার কাজ করার জায়গা। ওখানে পোস্ট অফিসের সমস্ত কাজ হয়ে থাকে। অমিয়, অমিয়, যাই বাবা, আমাকে যেতে হবে, বাবা ডাকছে। সন্ধ্যের পর বাবা আমাকে এদিকে থাকতে দেন না। আর আপনার ঘরে সবকিছু ব্যবস্থা করা আছে, তাছাড়া কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবেন, আমি তৎক্ষণাৎ চলে আসব। ওই যে ওই বাড়িটা দেখছেন, ওটাই আমার। ছেলেটি চলে যাওয়ার পথে বলল, আমি কাল সকাল সকাল চলে আসব বাবু। একা থাকার অভ্যাসটা আমার বরাবরই আছে, তাছাড়া কত জায়গায় একা একা ঘুরেছি। চারিদিকে একেবারে নিস্তব্ধ। রাস্তার পাশে থাকা লাইট পোস্টারের আলোটা নিভু নিভু করে জ্বলছে। চারিদিকে একটা শান্ত পরিবেশ। এত বড় বাড়িতে আমি একা। ঘরটার এদিক ওদিক দেখতে দেখতে চোখের সামনে একটা বেশ পুরনো বই চোখে পড়ল। বইটি পড়তে পড়তে কখন জানি না ঘুমিয়ে পড়লাম। একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন অনবরত কাগজের ওপর স্ট্যাম্প মেরে চলেছে। এদিক ওদিক তাকানোর পর লক্ষ্য করলাম ওই পূর্ব দিকের ঘরটিতে এক অস্পষ্ট আলোর মধ্যে কে যেন কাজ করে চলেছে। কিন্তু অমিয়র কথা মতো এই রাতে তো কাউকে এখানে থাকার কথা নয়। তবে কি অমিয় কাজ করছে? আমি একটু উচ্চ স্বরে বললাম, অমিয়, অমিয়, এত রাতে কি করছো ওখানে? সাথে সাথে খেয়াল করলাম ওই ঘরে আবছা আলোটা আর নেই, শব্দটাও বন্ধ হয়ে গেছে। এদিকে রাস্তার সামনে বড় গেট খোলার একটা আওয়াজ শুনতে পেলাম, কর্কট শব্দ। কিছুক্ষণ পরেই আমার দরজায় টোকা। আমি দরজা খুলে দেখলাম অমিয়। আচ্ছা, তুমি এত রাতে ও ঘরে কি করছিলে অমিয়? তাকে দেখে মনে হলো যে সে আমার কথা শুনে কিছু বুঝতে পারছে না। তবে কি তুমি ওই অফিস ঘরটিতে ছিলে না? এইমাত্র আমি যে দেখলাম কাজ করতে। বুঝেছি বাবু, আপনি এতক্ষণ যাকে দেখছিলেন তিনি তো এ জগতের মানুষ নয়। ইনার ভয়ে তো ওইদিকে সন্ধ্যের পর আর কাউকে দেখা যায় না। আর এই জন্যই তো আমি সন্ধ্যের পর আর এদিকে থাকি না। কথাটা শোনার পর বুকের ভিতর একটা চাপ অনুভব করলাম। লোকে বলে উনি নাকি খুব সাহসী এবং দায়িত্ববান ছিলেন। উনি? নিতাই গো, নিতাই। তিনি নাকি একবার মস্ত ডাকাত দলের সাথে লড়ে ডাকাত সর্দারকে ধরিয়ে দিয়েছিলেন পুলিশের হাতে। দারোগবাবু নাকি তার উপর খুশি হয়ে তাকে 20 টাকা বকশিশও দিয়েছিলেন। তবে কেউ কেউ বলে ওই ডাকাত দলের হাতেই নাকি তার মৃত্যু হয়।
আবার কেউ কেউ বলে তার স্ত্রী নাকি তাকে হত্যা করে সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। সেই থেকে এখানে যেই কাজ করুক না কেন, সে যদি অসৎ এবং লোভী হয় তাহলে সে এখান থেকে আর ফিরতে পারে না, তার হাতে মৃত্যু নিশ্চিত। এই তো এই কয়েক মাস আগের একটা ঘটনা। সবাই একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, কেউ হাল্লা করবে না, তাহলে কিন্তু আজ কাজ বন্ধ থাকবে। এই যে তুমি, তুমি এগিয়ে এসো, এখানে 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 একটা সই দাও দেখি। আগে হুজুর, আমি তো দিতে পারি না, লেখাপড়া তো কিছুই শিখিনি। তা শিখবে কেন? দুবেলা মাঠে বসে থাকলে কি আর পড়ালেখা হয়? আগে হুজুর, এই ছোট্ট থেকে দুবেলা দুটো ভাতের জন্য মাঠে মাঠে কাজ করে বেরিয়েছি, আর পড়ালেখাই বা করবো কখন? ঠিক আছে, আর সাফাই দিতে হবে না। এই কালিতে আঙুল লাগিয়ে কাগজের উপর একটা ছাপ দিলে তাতেই হবে। যত সব ঝামেলা। তোরা লেখাপড়া না শিখলেই তো আমাদের মঙ্গল। হরিপ হরিপ, হরিপ, এনার জিনিসটা দিয়ে দে। আগে দিচ্ছি হুজুর, এই নিন এই নিন। দেখে নাও, ভালো করে দেখে নাও সব ঠিক আছে কিনা। আমি কিন্তু সবকিছুই দায়িত্বের সাথে রেখেছি। আগে হুজুর, আপনি দিয়েছেন যখন এই সবকিছু ঠিকই থাকবে। তারপর কে আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে এই কালিতে আঙুল লাগিয়ে কাগজের উপর একটা ছাপ দাও। বিষ্ণুপ্রসাদ বাবু, এই সপ্তাহের লটটা কোথায় রাখবো? এখানে রাখি? না, ও কি করো? এখানে নয়, ঘরের ভিতর। এই ঘরটা এখানে রেখে এখনো যদি সবকিছু দিয়ে দিই তাহলে আমি খাবো কি? তারপর লোকটা বিষ্ণুপ্রসাদের একটা সই নিয়ে চলে গেলেন। সব কাজ মেটানোর পর সন্ধেবেলা। আরে দূর, একটু বেশি বেশি করে পাঠাতে কি হয়? কেউ কি কারো জন্য তো কম পাঠায়? এখানে আমি নেবো কে, আর তাদের জন্যই বা রাখবোটা কি? এ বাবা, ইনি তোমার প্রেমপত্র লিখেছেন। তোমার লাগি ঘুম আসে না, সারা নিশীথ জাগি, সাথে সামান্য 200 টাকা, এতে কি পিরিত জমে? আরে বাবা, একটা ভালো জিনিসও তো পাঠাতে পারিস। এভাবে শর্মা বাবু একের পর এক একটা জিনিস খুলতে থাকলেন, আর মানি অর্ডারে যে টাকা আসে তার থেকে অর্ধেক টাকা তিনি আলাদা করে রেখে দেন। এভাবে চলতে থাকে মাসের পর মাস। নরেন খুড়ো, এই কেমন ব্যবহার বলুন তো? আমার ছেলে চিঠিতে লিখেছে আমার জন্য 2000 টাকা পাঠিয়েছে, কিন্তু আমি পেয়েছি 1000 টাকা। বাকি টাকার তো হিসেব মেলে না। এর থেকে কি বোঝা যায় বলুন? এর থেকে বোঝা যায় ওই বিষ্ণু শর্মা আমার টাকা সরিয়েছে। আমার টাকাও সরিয়েছে। খুড়ো, আমার কাকা আমার জন্য বেশ কয়েকটা দামি জিনিস পাঠিয়েছিল, সেখান থেকে আমি খুব অল্পই পেয়েছি, বাকিটা আর পাইনি। সবার কথা শুনে যা বুঝলাম তাতে মনে হয় ওই বিষ্ণু শর্মা এই সব কিছুর জন্য দায়ী। চলো সবাই, নাচতাকে এই সব কিছুর জন্য কৈফিয়ত দিতে হবে, আর নীরবে বসে থাকা চলবে না। হ্যাঁ, ঠিক তাই। চলো সবাই, চলো। বিষ্ণুপ্রসাদ বাবু, বেরিয়ে আসুন। বিষ্ণুপ্রসাদ বাবু, বেরিয়ে আসুন। এত হল্লা কিসের এখানে? এত হল্লা কিসের? এখানে কি বাজার বসেছে নাকি? বাজার না, আমাদের পাওনা গন্ডা মিটিয়ে দেন হুজুর। পাওনা গন্ডা? কিসের পাওনা গন্ডা? আমি কি তোমাদের থেকে কোনো জিনিস নিয়েছি নাকি? তোমরা তো সবাই তোমাদের জিনিস ঠিক মতো বুঝে নিয়ে গেছো। তাছাড়া আমি কি করে বলবো যে তোমাদের কে কি পাঠিয়েছে? আমার কাছে যেটা এসেছে আমি সেটাই দিয়েছি। তাছাড়া তোমাদের জিনিস যে আমি নিয়েছি তার প্রমাণ কি আছে? কিন্তু আমার কাছে প্রমাণ আছে, তোমরা তোমাদের জিনিস ঠিক মতো বুঝে পেয়েছো। এই দেখো তোমাদের আঙুলের ছাপ। তাই ভালোই বলছি, এখান থেকে সরে পড়ো।
আর বেশি হল্লা করলে আর বেগরবাই করলে দারোগাকে ডেকে একদম গারদে পুড়ে দেবো। হ্যাঁ, বিষ্ণুপ্রসাদ বাবু, আজ আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু যেদিন আমাদের ছেলেরা বাড়ি ফিরবে তখন দেখব কে দারোগা ডাকে আর কে গারদে যায়। সেই দিন বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, সেই দিন বুঝবেন, সেই দিন বুঝবেন। না, ব্যাপারটা তো মোটেই সুবিধার মনে হচ্ছে না। সবকিছু জানাজানি হওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। না 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 না, এখনই কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হরি হরি, কোথায় গেলি? এদিকে আয় দেখি। যাই হুজুর। আগে বলুন হুজুর। হ্যাঁ হ্যাঁ, তুই তো খুব ছুটি ছুটি করিস। যা, তোকে ছুটি দিলাম দুদিনের জন্য। আর এই নে 200 টাকা। বাড়িতে কতদিন পরে যাচ্ছিস, বউ ছেলেমেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাস। আগে হুজুর, এখন তো ছুটির দরকার ছিল না। দরকার আছে, হ্যাঁ দরকার আছে। আর এখন যদি ছুটি না নিস তাহলে কিন্তু আর ছুটি পাবি না। যে মানুষ একটা টাকা পকেট থেকে বের করতে চায় না, সে আজ আমাকে 200 টাকা দিচ্ছে। বাবুরাজ হলো কি? এই নে ধর ধর। আমার অত ভেবে কাজ কি? 200 টাকা পাচ্ছি, এই অনেক। তুই যে কি ভাবছিস তা আমি জানি না ভাবছিস। টাকা যে কেন দিচ্ছি তা পরে টের পাবি। আমি আজ রাতে আমার লোটা কম্বল নিয়ে এখান থেকে ভেগে যাচ্ছি, আর যাওয়ার সময় দারোগা বাবুকে বলে যাব তুই সব কিছু নিয়ে ভেগেছিস। এখন বেরোনো যাবে না, গভীর রাতে বেরোবো। হ্যাঁ, গভীর রাতেই বেরোতে হবে, যাতে গ্রামের লোকজন টের না পায়। বিষ্ণুপ্রসাদ নির্ধারিত সময়ের অপেক্ষা করতে লাগলেন। এই তো সঠিক সময়। এই বলে সে সবকিছু নিয়ে বের হতে যাবে, তখন ভিতর থেকে শুনতে পেল একটা আওয়াজ, ধপধপ আওয়াজ। সে ভাবল হরি বুঝি ঘরে লুকিয়ে লুকিয়ে তার সমস্ত কাজ ধরে ফেলেছে। হরি হরি, তুই এখনো বাড়িতে যাসনি? এখানে কি করছিস? সে কোনো উত্তর দেয় না, সে তার নিজের মতো কাজ করে চলেছে। তাই তো, হরি তাহলে এতক্ষণে আমার আসল রূপটা দেখে নিয়েছে। এখন যদি ওকে বাঁচিয়ে রাখি তাহলে তো আমারই বিপদ। এখন এর একটা ব্যবস্থা করতে হবে। এই বলে পাশে থাকা দরজার বেলটা হাতে নিয়ে তার দিকে এগিয়ে গেল এবং পিছন থেকে সজোরে মাথার উপর আঘাত করল। তার আঘাতে চেয়ারে 2 ভাগ হয়ে গেল। কিন্তু কোথায় কে? এখানে তো কেউ নেই। একই হরি কই? এখানে তো কেউ নেই। একটা অট্ট হাসিতে সারা ঘর কেঁপে উঠল। তুই কি ভেবেছিস? আমাকে মেরে সবকিছু এখান থেকে নিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, পালিয়ে যাবি? ইহ গ্রামবাসীদের টাকা আত্মসাৎ করে কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? কোথায় পালাবি? কে কে? এবার সেই বিভৎস ছায়ামূর্তি সামনাসামনি আসতেই দেখা গেল তার মাথার দুপাশ দিয়ে ক্রমাগত রক্ত ঝরে পড়ছে। রক্তে সারা শরীর ভেজা। কি যে তার ভয়ানক চেহারা! বিষ্ণুপ্রসাদ ভয়ে আর্তনাদ করে উঠলেন, বাঁচাও বাঁচাও! এই বলে অন্ধকারের মধ্যে এদিক ওদিক ধাক্কা খেয়ে দরজা দিয়ে পালাতে যাবে, তখন পিছন দিক থেকে সেই বিভৎস মূর্তিটি তার পা টেনে ধরে ছুঁড়ে মারল দেয়ালের গায়ে। বিষ্ণুপ্রসাদের তীব্র চিৎকারে সমস্ত গ্রাম কেঁপে উঠল। তার মাথা ফেটে রক্তধারা গড়িয়ে পড়ছে দোকানের পাশ দিয়ে। তার মধ্যে দিয়ে একটা অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
কিন্তু শেষ রক্ষা তার হলো না। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল বিষ্ণুপ্রসাদ। সাথে সাথে একটা অট্ট হাসিতে কেঁপে উঠল সমস্ত গ্রাম। এমন অসৎ লোকের এমনই মৃত্যু হওয়া উচিত। সেই থেকে এখানে কেউ বেশি দিন থাকে না, কিন্তু চিন্তা করবেন না, উনি ভালো মানুষদের কিচ্ছুটি বলেন না। বাবু, বাকি রাতটা আমি এখানেই থাকছি, আপনি ঘুমান। সে দেখলাম মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ল। কিন্তু এই ঘটনা শোনার পর আমার বুকের ভিতর একটা চাপা উত্তেজনা কাজ করছে। বাকি রাতটা আর ঘুম হলো না। সেই ঘটনার পর সপ্তাহখানেক কেটে গেছে। আমার সাথে এখনো কোনো খারাপ ঘটনা ঘটেনি, তবে রাতে সেই আওয়াজ মাঝে মাঝে শুনতে পাই আমি। কাজবাজ বেশ ভালোই চলছে। দুদিন ডাকঘর বন্ধ থাকায় পরের দিন ডাকঘরে খুব ভিড় হলো, তাই নানান কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম। সারা দিন মানুষের সাথে বকতে বকতে মাথা পুরোটাই বিগড়ে গেছে। তাছাড়া তাদেরই বা দোষ কোথায়? এতদিন পোস্ট অফিস বন্ধ থাকলে এমনই তো হওয়ার কথা। ওহ, এবার একটু নিঃশ্বাস নেওয়ার মতো সময় পেলাম। আমি কাল সকাল সকাল চলে আসবো বাবু। এই বলে সে চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বেজে গেছে। আমি রাতের খাবার খেয়ে বিছানায় গিয়ে চোখটা বুজেছি, কিন্তু আমার মাথার ভিতর অমিয়র বলা সেই ঘটনাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। হঠাৎ শুনতে পেলাম সেই স্ট্যাম্প মারার আওয়াজ। আমার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। তারপর নিজের মনে সাহস সঞ্চয় করে বললাম, আজ দেখব যে এই ঘটনার সত্যতা কতখানি। তারপর হাতে একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে ওই ঘরের দিকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে একটু ফাঁক করে দেখি একজন অনবরত তার কাজ করে চলেছে। দূর থেকে তার অস্পষ্ট চেহারা দেখার কোনো উপায় নেই। আমি জোরে বলে উঠলাম, কে কে ওখানে, কে? বলতে বলতেই ভিতরে প্রবেশ করলাম। আমার সারা শরীর কাঁপছে, কিন্তু মনে অদম্য সাহস নিয়ে বললাম, যে হও সামনে এসো, সামনে এসো বলছি। আমার হাতে থাকা টর্চ লাইটটা অজানা একটা ধাক্কায় মাটিতে পড়ে গেল। হঠাৎ বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর তারই সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বিদ্যুতের অস্পষ্ট আলোয় লক্ষ্য করলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। সে আমার খুব কাছে, এখন আরো কাছে। হঠাৎ একটা প্রচন্ড আওয়াজে আকাশ ডেকে উঠল। বিদ্যুতের আলোয় আমি স্পষ্ট লক্ষ্য করলাম সেই রক্ত ভেজা শরীর। কি বিভৎস! আমি আর তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আমার সারা শরীর হিমের মতো ঠান্ডা হয়ে উঠেছে। আমার হাত পা কিছুতেই নড়াতে পারছি না। আমার অসার দেহ ঢুপ করে মাটিতে পড়ে গেল। মনে হচ্ছে আমার শরীর পুরো অচল, কিন্তু আমার মস্তিষ্কে অস্বাভাবিক চাপ অনুভব করলাম। মনে হচ্ছে কেউ যেন আমার মস্তিষ্ক চালনা করছে। আমার চোখের সামনে ভেসে আসছে কত রকমের দৃশ্য। দাও না ওর থেকে কিছু টাকা আমাকে। ছেলেটা এই 5 দিন ধরে জ্বরে ভুগছে। আজ জ্বরটা খুব বেড়েছে। আজ খোকাকে কবিরাজ মশাইয়ের বাড়িতে না নিয়ে যেতে পারলে খোকাকে হয়তো আর বাঁচানো যাবে না। তোমার পা দুখানি ধরি, দাও না ওর থেকে কিছু টাকা আমাকে। না না, তা হয় না পারো, এ টাকায় আমি হাত দিতে পারবো না। তবে তুমি কি পারবে খোকার মরা মুখ দেখতে? না না, এমন কথা কেন বলছিস বউ? আমাদের খোকার কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। কেমন বাপ তুমি? হ্যাঁ, ছেলের অসুখ হয়েছে, কবিরাজ দেখানোর পয়সাটুকু নেই তোমার কাছে? কেমন বাপ তুমি? হ্যাঁ হ্যাঁ, কেমন বাপ? সবই বুঝি বউ, তবে আমি যে অপারক। আমার এই ঝোলায় টাকা আছে বটে,
কিন্তু তাতে আমি ছুতেও পারবো না। এ যে আমার ধর্মের কাজ। আর যেমন আমাদের ছেলের অসুখ করেছে, আমরা কবিরাজ দেখাতে পারছি না, হয়তো কেউ তাদের এই টাকা দিয়ে তাদের সন্তানের চিকিৎসা করাবে, আর তার থেকে আমি এই টাকা কি করে নিই? ওই সব কিছু বুঝি না আমি শুধু আমার খোকাকে বুঝি, তাকে আবার এদিক ওদিক ছুটে বেড়াতে দেখতে চাই। অবুঝো না বউ, আমাদের খোকার কিচ্ছুটি হবে না। এখন আমাকে যেতে হবে, অনেক জায়গা যেতে হবে যে আমাকে। খোকা কেঁদে উঠল। গায়ে তার আগের থেকে জ্বরটা বেড়েছে। পারো কান্নার আওয়াজ শুনে সাথে সাথে ছুটে গেল ওদিকে। হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বললেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? এই তো আমরা শিগগিরই কবিরাজ মশাইয়ের বাড়িতে যাব। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। এই তো বউ, আমার দেরি হয়ে যাচ্ছে। না, তুমি যেতে পারো না। এই অবস্থায় আমাদেরকে রেখে তুমি যেতে পারো না। আমাদের খোকার কি হবে? আমাদের খোকার কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, তুমি না পারো, আমি নিই। আর তুমি সবাইকে বলো তোমার টাকাগুলো সব ডাকাতে লুট করে নিয়ে গেছে। না না, আমি আমার দায়িত্ব, আমার কর্তব্য থেকে সরতে পারবো না। আমার ধর্মের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে যেতে হবে বউ, যেতে হবেই। এই খবরের বোঝা যে এখন আমার ঘাড়ে। এদিকে খোকার কান্নার আওয়াজ ক্রমশ বাড়ছে। মায়ের মন চঞ্চল হয়ে উঠল। এদিকে নিতাই বাইরে বেরিয়ে যাচ্ছে। কান্নার আওয়াজ পারুকে বিবর্ষ করে তুলছে। তাকে দেখে মনে হচ্ছে খ্যাপা পাগলের মতো এদিক ওদিক ছুটোছুটি করছে। তার মাথায় শুধু খোকার কান্নার আওয়াজ। উন্মাদ পাগলের ন্যায় সে একবার একটা লোহার দণ্ড নিয়ে ছুটে গেল নিতাইয়ের দিকে এবং সজোরে আঘাত করল তার মাথায়। সাথে সাথে তার মাথা ফেটে অঝরে রক্ত ঝরে পড়তে লাগল। তার পুরো শরীর রক্তে ভিজে লাল, তবু পারোর কোনো হুঁশ নেই। অচেতনভাবে পড়ে থাকা নিতাইয়ের হাত থেকে টাকার থলিটা ছিনিয়ে নিল। এই তো অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, এই তো। সে তাড়াহুড়ো করে টাকার ব্যাগ থেকে কিছুটা টাকা নিয়ে পাগলের মতো খোকাকে বিছানা থেকে নিয়ে ছুটলেন কবিরাজের বাড়ির দিকে। এদিকে পশ্চিম আকাশে প্রবল বেগে ঝড় উঠল। এই ঝড়ের মধ্যে সে ছুটছে অর্ধ উলঙ্গ অবস্থায়, বুকে শিশুপুত্রকে জড়িয়ে সে ছুটেই চলেছে। হঠাৎ এক বিকট শব্দে সে আচমকা মাটিতে পড়ে গেল। সাথে সাথে একটা বাজ পড়ল অশ্বত্থ গাছে। একটা প্রকাণ্ড ডাল পারোর গায়ের উপরে এসে পড়ল। পারো যন্ত্রণায় চিৎকার করে বলে উঠল, কেউ কি আছো? কেউ কি আছো? আমার খোকাকে কেউ বাঁচাও, আমার খোকাকে কেউ বাঁচাও। গাছের একটা ছুঁচালো অংশ তার পেটকে ভেদ করে পেরিয়ে গেছে। রক্তে তার সারা শরীর ভিজে গেছে। সমস্ত রাস্তা রক্তে রঞ্জিত। তবুও পারো চিৎকার করে যাচ্ছে, কেউ আমার খোকাকে বাঁচাও, কেউ আমার খোকাকে বাঁচাও, আমার খোকাকে বাঁচাও। ধীরে ধীরে তার স্বর মিলিয়ে গেল। শোনা গেল না আর তার আকুল আর্তনাদ। প্রকৃতি যেন দাগ আর আর্তনাদ চিরতরে কেড়ে নিয়েছে। আমার অসাড় দেহ পড়ে আছে, তবু দু চোখ দিয়ে অনবরত জল ঝরে পড়ছে। তারপর আমার সামনে থেকে একটা ভাঙা গলার আওয়াজে শুনতে পেলাম, ওই সিন্ধুকটা পৌঁছে দিস তার ঠিকানা। তারপর কয়েকদিন কেটে গেল আমার পুরোপুরি সুস্থ হতে। এই কদিন অমিও আমার সাথে সাথেই ছিল। দিন কয়েক পর আমি ওকে সাথে নিয়ে ওই পুরনো সিন্দুকের কাছে এলাম এবং পুরনো সিন্দুকের চাবি না থাকায় সিন্দুকটি ভাঙতে হলো এবং ভাঙার পর দেখা গেল তার মধ্যে একটা পুরানো খাম। খামটি কি খুলবো? আমি একটু ভেবে বললাম, না থাক। খামটির গায়ে লেখা অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু পড়তে তেমন অসুবিধে হলো না। ঠিকানা অজয়নগর, কেয়ার অফ সুবোধ চন্দ্র মল্লিক।